দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি প্লাবন রহমান এই রাতে। আপনারা জানেন যে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করে থাকি। একই সঙ্গে সমসাময়িক বিষয়গুলো উঠে আসে এই রাতের আলোচনায় নিউজরুম সংলাপে। একটু বাস্তবতা জানাতে চাই। আপনারা জানেন যে এরই মধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে 31 মে থেকে অফিস আদালত কলকারখানা খুলে ফেলার। একই সঙ্গে 1 জুন থেকে চালু হচ্ছে গণপরিবহন, একই সঙ্গে ট্রেন লঞ্চও চালু হচ্ছে সীমিত পরিসরে। এবং পাশাপাশি যে বাস্তবতা করোনা ভাইরাস সংক্রমণ মৃত্যুর, সেখানে গত 24 ঘন্টায় 2500-এর বেশি জন আক্রান্ত হচ্ছে বাংলাদেশে। একই সঙ্গে 23 জন নতুন করে মারা গেছেন করোনা ভাইরাসে। এই হচ্ছে সার্বিক অবস্থা। এই অবস্থায় এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। এর মধ্যেই আমরা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি। আসলে কোন পথে বাংলাদেশ, কতটা সঠিক সিদ্ধান্ত, একই সঙ্গে কি করণীয় সংক্রমণ কমিয়ে সামনে এগিয়ে চলার, এসব বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলাপ আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে 4 জন অতিথি আছে। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে ঢাকা থেকে আছেন অধ্যাপক মোহাম্মদ আরাফাত, যিনি চেয়ারম্যান সুচিন্তা ফাউন্ডেশন। আমাদের সঙ্গে ডাক্তার অধ্যাপক আব্দুল আজিজ আছেন, মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ। আমাদের সঙ্গে আছেন আবুল খায়ের, সভাপতি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্র্যাব। আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে আছেন ডাক্তার ফেরদৌস খন্দকার, যুক্তরাষ্ট্র থেকে তিনি যোগ দিয়েছেন। আপনাদের 4 জনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর এই রাতের আয়োজনে নিউজরুম সংলাপ অনুষ্ঠানে। আমরা আলোচনা শুরু করতে চাই অধ্যাপক মোহাম্মদ আরাফাত, আপনাকে দিয়ে। জি, বাস্তবতা শুরুতে একটু বলেছি, সব কিছু স্বাভাবিক পথে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, সরকারের পক্ষ থেকে তেমনটাই সিদ্ধান্ত। উল্টো দিকে যেমনটা করোনার সংক্রমণ এবং মৃত্যুর যে অবস্থা, সেটি প্রতিদিনই আক্রান্ত রেকর্ড ভাঙছে আগের দিনের তুলনায়। সব মিলিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই, আসলেই কোন পথে বাংলাদেশ? মোহাম্মদ আরাফাত। যে বাংলাদেশে কিন্তু এখন আমরা একটা আপওয়ার্ড ট্রেন্ডের দিকে আছি, কাজে প্রতিদিনই কিন্তু বাড়বেই। মানে এটার ক্যারেক্টারিস্টিক্সটা এরকম যে এটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে একটা পর্যায়ে পিকে যে ফ্ল্যাটেন হয়ে হয়তো ডিক্লাইন করে। তো আমরা যেহেতু আপওয়ার্ড ট্রেন্ডে আছি, কাজে প্রতিদিনে বাড়াটা কিন্তু অস্বাভাবিক না। এটা হচ্ছে নাম্বার 1। এখন প্রশ্নটা যেটা আসতে পারে সেটা হচ্ছে, এই অবস্থায় আমরা যে বিষয়টি বলা হচ্ছে, আমরা মানে অনেক কিছু খুলে দেওয়ার যে বিষয়টি, এখন সমস্যাটা যেটি হলো যে আমরা কিন্তু হ্যালো, শুনতে পাচ্ছি। যেটা হচ্ছে যে আমরা কিন্তু একটা লম্বা সময় ধরে মোটামুটি একটা লকডাউনের মধ্যে ছিলাম। হ্যাঁ, এখন যেটি হয় যে ধরেন জীবন জীবিকার যে দ্বন্দ্বের জায়গাটি চলে আসছে, সেই জায়গাতে এসে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হয়ে গেছে। তবে আমি একটা জিনিস যেটা বলবো, যে আমরা ধরেন কিছুদিন আগ পর্যন্ত স্ট্রিক্ট লকডাউনের যে বিষয়টি ছিল, সেখান থেকে কিছুটা সরে এসেছি। আমি বলবো না যে আমরা পুরো দমে সবকিছু খুলে দিচ্ছি। যেমন আগে যা যা ছিল তার মধ্যে অনেক কিছু কিন্তু এখনো থাকছে, যেমন স্কুল কিন্তু খুলছে না। হ্যাঁ, তারপরে আপনি দেখেন এই যে দোকানপাট গুলো যেগুলো খোলার ব্যবস্থা বলা হয়েছিল 4টা পর্যন্ত থাকবে, তারপর বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু এখনো 4টা পর্যন্ত খোলা থাকবে, তারপরে বন্ধ করতে হবে। তারপরে আপনার গণপরিবহনের যে বিষয়টা, সেটা কিন্তু দেখেন ইন্টারসিটি গণপরিবহন কিন্তু চলবে না, প্রাইভেট যেগুলো, ওগুলো কিন্তু এখনো বন্ধ থাকছে। শুধু রেল এবং লঞ্চ সেগুলো চলবে, এবং সেখানে কিন্তু স্ট্রিক্টলি বলা হচ্ছে রেলওয়ে এবং লঞ্চে কিন্তু আপনার আগে যে পরিমাণ সিট ছিল, সেই যে পরিমাণ টিকিট বিক্রি হতো, এখন কিন্তু সেটা করবে না। মোহাম্মদ আরাফাত, আমি জানতে চাই গণপরিবহনের জায়গাটাই হয়তোবা বিভিন্ন অফিস যারা করবেন, কলকারখানা যাবেন, সেখানে প্রাতিষ্ঠানিকভাবে কিছু নিয়ম কানুন থাকবে এবং তারা মেনে চলার চেষ্টা করবেন, কিন্তু গণপরিবহনের জায়গাটা সবচেয়ে বড় ঝুঁকির জায়গা বলা হচ্ছে। সেই কারণে সীমিত পরিসরে গণপরিবহন চালুর কথা বলা হচ্ছে, একই সঙ্গে যাত্রীও সীমিত নেওয়ার কথা বলা হচ্ছে। আজকে যে মালিক সমিতির বৈঠক ছিল, যোগাযোগ সচিবও সেখানে ছিলেন, সেখানে যেমনটা বলা হয়েছে 50% যাত্রী নিতে পারবে। যেসব বিধিনিষেধ দেওয়া হয়েছে কতটা মানা সম্ভব? পরিবহন কিন্তু এখনো চলবে না প্রাইভেট সেক্টরে। আপনি ঢাকা থেকে রাজশাহী, ঢাকা থেকে চিটাগং বাসে করে যেতে পারবেন না, কিন্তু এটা কিন্তু এখনো বন্ধ আছে। কিন্তু ঢাকার ভিতরে চলবে। ঢাকার ভিতরে এই কারণে চলবে যেহেতু অফিসগুলোকে খোলার কথা বলা হয়েছে। আবার এটাও খেয়াল করে দেখুন, বেসরকারি অফিসগুলোকে অনুমতি দেয়া হয়েছে, ছুটি মানে বাতিল করা হয়েছে, কিন্তু বাধ্যতামূলক করা হয়নি যে অফিস খোলা থাকতেই হবে। কেউ কেউ যদি মনে করেন যে তার অফিস স্টিল বন্ধ রাখবেন, সেটা রাখার সুযোগ আছে। কিন্তু যেহেতু আবার মানে সরকারের দিক থেকে আবার একটা অনুমতি দেওয়ার বিষয়টি আছে, সেক্ষেত্রে মানুষ কিভাবে যাতায়াত করবে, এই জন্য শহরের ভিতরে গণপরিবহন সীমিত আকারে চালু করার বিষয়টিও বলা হচ্ছে।
তো আমি এই যেটি সীমিত বলতে বিষয়টি চাচ্ছি কি এখানে থাকবে আসলে মোহাম্মদ আরাফাত? মানে আমরা শুরু থেকে আপনি নিশ্চয়ই পর্যবেক্ষণ করেছেন মানুষ খুব বেশি নিয়ম মানেনি, এক, আর দুই নম্বর হচ্ছে সরকারও বাধ্য করতে পারেনি বিভিন্নভাবে। সেই জায়গায় যেসব সীমিত কথা বলা হচ্ছে, এই যে গণপরিবহনের জায়গাটায় কিংবা এই যে সময়সীমা বেঁধে দেওয়া দোকানপাট কলকারখানা সবকিছু মিলিয়ে এই বাধ্যবাধকতা থাকবে কিনা বা সরকার রাখতে পারবে কিনা? হ্যাঁ, সেখানেই আমি যাচ্ছিলাম। আমি জিনিসটা শেষ করি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। জি। যে আমি তো প্রথমে বলছি সরকার প্রজ্ঞাপনে কি দিয়েছে তার কি মানে বলা হচ্ছে সেটি হচ্ছে সীমিত পরিসরে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে যেভাবে সরকার চেয়েছে স্ট্রিক্ট লকডাউন গুলি ইভেন ঈদের আগ পর্যন্ত, এটা কিন্তু আমরা পারিনি। কারণ আমাদের অনেকেই কিন্তু এটা মানেনি আনফরচুনেটলি। ইভেন আপনি দেখেছেন ঈদের আগে কিন্তু সমস্ত সবকিছু বন্ধ ছিল, গণপরিবহন থেকে শুরু করে সবকিছু। তারপরে মানুষ হেঁটে হেঁটে আপনার ফেরিঘাট পর্যন্ত যে হাজির হয়ে গেছে কিভাবে যাবে। তারপরে তো সরকার একটা পর্যায়ে বাধ্য হয়ে প্রাইভেট গাড়ি চালার অনুমতি দিল, কিন্তু তার আগে কিন্তু কোনো কিছু অনুমতি ছিল না। কিন্তু তারপর আপনার কাভার্ড ভ্যানে পণ্য মানে দ্রব্য মানে পণ্যবাহী আপনার ট্রাকে লোহার রড নিয়ে বহন করছে, সেই ট্রাকে কিভাবে কিভাবে আপনার অস্বাভাবিক ভাবে তারা পৌঁছে, এবং আপনার চোখের সামনে তারা মানে শিশু বাচ্চা ফ্যামিলি মেম্বার সহ নৌকায় আপনার ওভারলোড করে উঠেছে, সেই নৌকা আপনার ডুবে মারা গেছে, চোখের সামনে দেখছে, পরের নৌকায় আবার তারা একইভাবে উঠেছে। এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তো বাংলাদেশে এই যে লকডাউনের যে বিষয়টা, এটা আসলে বাংলাদেশে সঠিকভাবে কার্যকর হওয়া খুব একটা সম্ভব বলে আমি পার্সোনালি মনে করি না। তার বাস্তবতায় আমি বলি যে এখানে হয়তো আমি যেটা ব্যক্তিগতভাবে ভাবছিলাম যে কারফিউ টাইপের একটা যদি স্ট্রিক্ট কিছু দেওয়ার সুযোগ হতো, মানে কারফিউ তাই যদি আমরা ব্যবহার করতে পারতাম, কিন্তু এটার আবার আদার লিগ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইমপ্লিকেশনস আছে, সেটা আবার মাথায় রাখা দরকার আছে। তো আপনি যে লকডাউনটা আমাদের ছিল সীমিত আকারে, যেটা আমরা এখন বলছি তার বাইরে, সেইটা দিয়ে তো আমরা কতদিন চালাবেন আপনি, হাউ লং? মানে মাসের পর মাস তো এটা পসিবল না আসলে। তো এখন যেটা হচ্ছে যে সরকার হয়তো এখন কিছুটা সীমিত আকারে ট্রাই আউট করে দেখতে চাচ্ছে কি হয়, এবং একটা ট্রায়াল অ্যান্ড এররের ভিতর দিয়ে হয়তো একটা সলিউশনে আসার চেষ্টা করবে। হয়তো 10-15 দিন পরে তারা ফাইন্ড আউট করার চেষ্টা করবে যে কতটুকু কার্যকর হচ্ছে কি হচ্ছে না, এবং তারপর হয়তো পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত আসবে মোহাম্মদ আরাফাত। আমরা একটু যেতে চাই ডাক্তার অধ্যাপক আব্দুল আজিজ, মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ। জি আব্দুল আজিজ, একটু আপনাকে একটু জানাতে চাই, আপনি নিশ্চয়ই জানেন বিষয়গুলো। আসলে প্রথম 28 দিনে আসলে 10,000 শনাক্ত হয়েছিল বাংলাদেশে, প্রথম শনাক্তের পর 8ই মার্চের পর, এবং আমরা সবশেষ তথ্যপাত্রের দিকে যদি জায়গায় 40,000 ছাড়ালো গত 7 দিনেই। সব মিলিয়ে 10,000 ছাড়াতে গত 7 দিন সময় লেগেছে বাংলাদেশে, এবং এটি আসলে ঊর্ধ্বমুখী হবে আপনারাও বলেছেন। সব মিলে একটু জানতে চাই এখন আসলে করণীয় কি? এই যে মানে মানুষের ঘরবন্দি রাখা গেল না, একই সঙ্গে বিক্ষিপ্তভাবে যে যার মতো করে বের হয়েছে, খুব বেশি নিয়ন্ত্রণে রাখা যায়নি মানুষকে, অনেক জনসংখ্যা এমনটা বলা হয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টা করেছে। এবার যখন সব খুলে যাচ্ছে, কতটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এবং মানুষ কতটা নিয়ম মানবে, কি করণীয় একটু আপনার কাছ থেকে জানতে চাই ডাক্তার হিসেবে। সংক্রমণ সংক্রান্তের সংখ্যাও বাড়ছে, এবং আমাদের টেস্টিং ফ্যাসিলিটির সংখ্যাও বাড়ছে। এখন কিন্তু টেস্টিং আজকে যেটা আমি যতদূর জানি 49টা জায়গায় পরীক্ষা হচ্ছে। সংক্রমণের সংখ্যা বাড়বে, মানে আক্রান্তের সংখ্যা। আর পাশাপাশি এটাও ঠিক যে সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য সেক্টরের চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য সেক্টর ঢেলে সাজানো এবং সতর্কতামূলক ব্যবস্থা, এবং লকডাউন চলাকালীন সময়ে এই 16 কোটি মানুষের ফুড সিকিউরিটি এনশিওর করা। দেখেন এই 1 লক্ষ কোটি টাকা প্রণোদনা, 4.5 কোটি লোকের যে ত্রাণ দেওয়া, এবং পরবর্তী 1 লক্ষ আবার 50 লাখের আবার আমি শুনতে পাচ্ছি না। জি আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমি কিন্তু শুনতে পাচ্ছি না কি বলছেন। জি একটু তথ্য প্রযুক্তিতে অসুবিধা হচ্ছে, আমরা আসলে কথা শুনতে পাচ্ছি না। আমরা একটু যেতে চাই আসলে। আবুল খায়ের আছেন আমাদের সঙ্গে, সভাপতি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আবুল খায়ের ভাই শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। কারণ আপনি আলোচনা শুনছিলেন, যেটি আসলে আমি যেটা প্রশ্ন করেছিলাম সেটি হচ্ছে যে মানুষ নিয়ম মানছে না। আমি একটু জানতে চাই যে এখন আসলে করণীয় কি, মানে কি করা উচিত, কি করলে, কি ধরনের ব্যবস্থা নিলে মানুষ আসলে নিয়মের মধ্যে থাকবে, নিয়ম মানবে, যেসব বিধিনিষেধ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আবুল খায়ের। এগুলো যদি আমরা মানতাম শুরুতে, তাহলে তার আক্রান্তের সংখ্যা এত হতো না, বা আমরা একটা নিয়মে থাকতাম। কারণ এমন একটি প্রাণঘাতী ভাইরাস, শুরুতে সরকার, আপনি দেখছেন ইতালির থেকে যারা আসছে তারা তাদেরকে কোয়ারেন্টাইনে রাখতেছে, তারা মিছিল করছে, তারা সেখানে থাকবে না, মিছিল করে তাকে ছেড়ে দিতে হবে, চলে আসতেছে। আমাদের দেশের মানুষের এই অবস্থা। বিদেশে গেলে সবাই দেখছি যে আপনার সবাই নিয়ম কানুন, সে যত বড় অফিসার হোক নিয়ম কানুন মেনে চলে। যখন যেই মাত্র বাংলাদেশ এয়ারপোর্ট আসে, এয়ারপোর্ট পারলে সে নিয়ম সে তার স্টাইলে চলে। সরকার যে স্বাস্থ্যবিধি, যে নিয়ম কানুন দিছে, কেউ স্বাস্থ্যবিধি মেনে না। আপনি দেখছেন যেটা আরাফাত সাহেব বলছেন, আপনার যখন আপনার ইয়াতে রোডের মধ্যে বাচ্চা টাচ্চা পুরা ফ্যামিলি নিয়ে করোনা দিছে, গাই বাঁধাতে মারা গেল 14 জন। মাওয়া ফেরিঘাটে দেখছেন, সেখানে ফেরি ছেড়ে দিছে, বাধা দিয়ে রাখতে পারলো না, পুলিশকে নিয়ে ওরা ফেরি নিয়ে চলে গেছে। এই যে দেশের মানুষের কালচার সরকার ঘোষণা করছে, কার জন্য? আমার আপনার জন্য না। আমি বাঁচার জন্য, আমার পরিবারকে রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য। কিন্তু আমি নিরাপদে থাকবো, আমার দেশ নিরাপদে, আমার পরিবার নিরাপদ। সরকার, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী মেইন রাস্তা, হাইওয়ে গুলিতে তারা প্রোটেকশন দিচ্ছে, ওই ধান খেত দিয়ে চলে গেছে, নৌপথ দিয়ে চলে গেছে, কোনোভাবে, মানে ওরা রাতে, গভীর রাতে চলে গেছে, ওরা এইভাবে সেভাবে চলে গেছে বাড়িতে। ছিল আগে রাজধানী, আমাদের ঢাকার রাজধানী ছিল 83-85% আক্রান্ত সরকার, এখন এটা গ্রামে সবচেয়ে বেশি সংক্রামিত করে ফেলছে, এই শুধু ঈদের মাধ্যমে। তার মানে আমরা নিয়ম কানুন মানি নাই, এবং লকডাউন যে দেশের সরকার লকডাউন ঘোষিত, লকডাউন মানি না এবং মানাইতে আমরা পারি নাই, তাদেরকে রাখতেও পারি না, যে কোনো ব্যর্থতা। আর আমাদের দেশে আসলে এই দেশের মানুষদেরকে সরকার হলো, একদিকে হলো শরীফল ল্যাঙ্গুয়েজ, আমার যে সাংবাদিকতার ভাষা, লাঠি পিটা দিয়া পরে বন্দি করে ওই হাত পা, যদি আজ এতদিন পর্যন্ত এইভাবে তাদের রেখে দিত, কারণ খাবার দাবার কোনো সমস্যা ছিল না, ত্রাণ দেওয়ার প্রয়োজন ছিল না। এই দেশে এমন কোন সমস্যাই নাই যে 2-4-6 মাস কেউ চলতে পারবে না, একটা রিক্সাওয়ালা চলতে পারবে। আমি যখন আপনার ঢাকা থেকে আপনার ইয়ার আগে, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি? আমার কথা শুনতে পাচ্ছেন যে আমি কি বলতে চাই? জি, আমি যখন করোনার মাত্র কয়েকদিন আগে আমি শহীদপুর গেলাম, যে বিমানে নামছি, তখন একজন লোক আমার সাথে গেল, তার পোশাক আশাক দেখে বলে যে, আমি কি করেন? আমি রিক্সাওয়ালা। মানে জি, অনেক ধন্যবাদ আবুল খায়ের। আবার আসবো আপনার কাছে। আমরা একটু যেতে চাই নিউ ইয়র্কে। আমাদের সঙ্গে আছেন ডাক্তার ফেরদৌস খন্দকার। ডাক্তার ফেরদৌস খন্দকার, শুনতে পাচ্ছেন? ডাক্তার ফেরদৌস খন্দকার, শুনতে পাচ্ছেন? যে একটু যান্ত্রিক অসুবিধা হচ্ছে দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, নিউজরুম সংলাপে ফিরছি কিছুক্ষণের মধ্যে। আশা করি বিরতির পর আপনাদের সঙ্গে পাচ্ছি। দর্শক, আবারও স্বাগত নিউজরুম সংলাপ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম বাংলাদেশের করোনা পরিস্থিতি এবং সরকারি সিদ্ধান্তের বিষয়ে। যে আমরা একটু যেতে চাই নিউ ইয়র্কে। আমাদের সঙ্গে আছেন, যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন ডাক্তার ফেরদৌস খন্দকার। যে ডাক্তার ফেরদৌস খন্দকার, শুরুতেই জানতে চাই নিউ ইয়র্কের জীবন অবস্থা মানে কতটা স্বাভাবিক হয়েছে, মানে জীবনের অবস্থা কেমন ওখানকার, 1 আর 2 নম্বর হচ্ছে যে আপনি বাংলাদেশের অবস্থা ওখান থেকে দেখছেন, পর্যবেক্ষণ করছেন। সবকিছু স্কুল মানে শিক্ষা প্রতিষ্ঠান বাদে আর সবকিছুই মোটামুটি খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সীমিত পরিসরে। কতটা চ্যালেঞ্জ এই জায়গাটাই একটু নিউ ইয়র্কের বাস্তবতা নিয়ে বলবেন ডাক্তার ফেরদৌস খন্দকার। আপনাদের কাছে এরকম গুণী মানুষদের সাথে আমাকে আলোচনায় অংশগ্রহণ করতে দেওয়ার জন্য। তো যা বলছিলাম, মার্চের শেষ সপ্তাহ থেকেই আমাদের এই লকডাউন শুরু হয়। লকডাউনের প্রথম অবস্থা থেকে শেষ অবস্থা পর্যন্ত বাংলাদেশে এই মুহূর্তে যা চলছে এক্স্যাক্টলি কার্বন কপি আমরা যুক্তরাষ্ট্রের থেকেও করেছি। কিভাবে মিল আছে দেখুন।
আরাফাত ভাই যেমন বলছিলেন যে ইন্টারসিটি কোনো ট্রান্সপোর্টেশন চলে না বাংলাদেশে, ঠিক আমেরিকাতেও তাই হয়েছে, কোনো ইন্টারসিটি কোনো চলে নেই, কিন্তু বিমান কিন্তু চলেছে এইরকম মহামারীর ভেতরও। আবার সিটির ভেতরে যে বাস এবং ট্রেন চলা সেইটি কিন্তু বন্ধ হয় নাই। কিভাবে সম্ভব? আসলে দেখুন, আমরা নিজেরা যদি নিজেদেরকে শিক্ষিত করে না চলে, আমরা যদি নিজেদের যে সেফটি সেইটি যদি মেইনটেইন না করি, কোন সরকার, কোন দল, কোন এমপ্লয়ার কিচ্ছু করতে পারবে না। আপনাকে ইন্ডিভিজুয়ালি পারিবারিক ভাবে ডিসিশন নিতে হবে আপনার বাড়ি থেকে কোন মানুষটি বাহিরে বের হবে, এবং সে বাহিরে বের হলে রাস্তায় সে কি করবে, কাজের এখানে কি করবে, এই মানুষটিকেই ডিসিশন নিতে হবে। আমাদেরও এরকম প্রেসার ছিল ঈদের সময় যে খালার বাড়িতে আমরা খেতে যাব, খালা ডাকছে সেমাই খেতে আসো, আমরা কিন্তু যাইনি। কিন্তু বাংলাদেশে আমরা কিন্তু মায়ের ডাকে আমরা চলে গিয়েছি সাঁতরে, নদী সাঁতরে। এই জায়গাটুকুতে আমাদের পরিবর্তন আনতে হবে। মানুষগুলো কবে বুঝবে একটা দুনিয়া ধ্বংস হয়ে গেল, এটি দেখেও আমরা শিখতে পারি নাই। এখন ঘরে ঘরে যখন যাবে তখন কি শিখবো আমরা? আমার কাছে কিন্তু মনে হয় না। এইটি এই পারিবারিক ভাবে ইনভলভ হতে হবে। আপনি দেখুন, কাজে আপনি যাবেন, অবশ্যই গণপরিবহন চলবে, ঠিক আছে, আপনি যখন দেখবেন ভিড় বেশি হচ্ছে আপনি পরেরটির জন্য অপেক্ষা করুন, অথবা আপনার এমপ্লয়ারের সাথে আগে থেকেই চিন্তা করুন যে আপনার কাজের টাইম ছিল 9টা থেকে 5টা, আগে বলে দেন আপনি 6টা থেকে 3টা করতে পারবেন কিনা, তাহলে আপনি আর্লি চলে গেলেন, আর্লি চলে আসবেন। এই ইন্ডিভিজুয়াল লেভেলে এগুলো আসতে হবে। আবার যখন দেখবেন যে আপনার 3 ফুটের মধ্যে একটি মানুষ এসে যাচ্ছে, আপনি হাত তুলুন, চোখের ভাষায় কথা বলুন যে প্লিজ এটা সেফটি ক্রস করছে। আমরা কি এগুলো করছি? করি নাই। এইখানে যেমন ধরুন সুপারমার্কেট গুলাতে বলা হচ্ছে যারা বয়স্ক মানুষ তাদের জন্য দোকান খোলা থাকবে, দোকান খোলার টাইমের 2 ঘন্টা আগে, কারণ তারা ভালনারেবল পপুলেশন এবং তাদের অ্যাক্সেসটাই আলাদাভাবে দেওয়া হবে। তারপর বাকি যারা ঢুকবে, দরজায় কখনো গেটম্যান ছিল না, একজন মানুষ সিকিউরিটিকে দাঁড় করিয়ে দিয়েছে। ল মানো কি না মানো আমি জানি না, আমি তোমাকে ল মানে ছাড়বো। এইটি আমাদের এখনকার স্বাভাবিক নরমাল হবে। কতদিন একটি মানুষকে আপনি আটকে রাখবেন? ডাক্তার ফেরদৌস খন্দকার, আমি জানতে চাই যে মানে আপনাদের ওখানে জীবনযাত্রা কতটা স্বাভাবিক, মানে আপনারা কিভাবে চলছেন একটু যদি বলতেন। যে এই মুহূর্তে কতটা স্বাভাবিক, মানুষগুলোকে যখন স্বাভাবিক বলা হলো লকডাউন ওপেন হচ্ছে তোমরা আসো, 80% মানুষ বের হয়ে আসতে চায় না, এটা একটি অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। এখন আস্তে আস্তে নিজেরাই বের হয়ে আসছে। কিভাবে আসছে? সবাই সেই সাবধানতা অবলম্বন করে বের হয়ে আসছে। তার আগে বলা হয়েছে সমস্ত এমপ্লয়ারদেরকে তোমরা জানো কি না যে তোমাদেরকে কি কি রুলস ফলো করতে হবে, তোমরা ইন্ডিভিজুয়ালি তোমাদের অফিসে এইভাবে করবা। তোমার অফিসের এমপ্লয়ি যদি 5 জন হয়, একজনের সাথে আরেকজনের ডিসটেন্স মেইনটেইন করতে না পারো, সবার জন্য ফেস শিল্ড দিয়ে দেওয়া হচ্ছে, তুমি ফেস শিল্ড ব্যবহার করো, মাস্ক ব্যবহার না করে। তাই এক একজনের প্রোটেকশন এক এক লেভেল। এই জায়গাটিতে আমাদেরকে সব এমপ্লয়ার, রাস্তাঘাটে যারা আছে, যারা বাজার করছে, সবার একটি নিজস্ব ভূমিকা আছে। সবাই মিলে হই হই রই রই করে বের হয়ে যাওয়া হবে না। এই জায়গাটুকুতে আমাদের একটি সামাজিক দায়বদ্ধতা আছে আমাদের সবার জন্য, যেইটি একটি শিক্ষণীয় ব্যাপার। জি, অনেক ধন্যবাদ আসবাবার ডাক্তার ফেরদৌস খন্দকার। আমরা একটু যেতে চাই, আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ। জি আব্দুল আজিজ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি আব্দুল আজিজ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, একটু জানতে চাই সেটা হচ্ছে যে যেসব বিধিনিষেধ দেওয়া হয়েছে, আমি একটু গণপরিবহনের কথাই বলি। গণপরিবহনে যেটি বলা হচ্ছে যে প্রত্যেক মানে বাস টার্মিনাল, বাস স্ট্যান্ড, স্টেশন, সেসব জায়গায় পর্যাপ্ত হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে যে ভিড় এড়িয়ে চলার কথা বলা হচ্ছে, ভিড় করা যাবে না কোনো জায়গায়। বাসে 50% যাত্রী নেওয়ার কথা বলা হয়েছে। মানে এইসব আমরা তো আগেও দেখেছি আসলে, মানে এইসব নিয়ন্ত্রণের জন্য কি করা উচিত? একজন ডাক্তার হিসেবে তো আপনারা যারা চিকিৎসা বিজ্ঞানী আছেন তারা যেমনটা বলছেন যে মানে ঝুঁকি অনেক বেশি থাকছে, তারপরেও জীবন জীবিকার স্বার্থে অনেকে স্বাগত জানিয়েছেন যে এইসব আসলে খুলে দেওয়ার জায়গাটাই। একটু আপনার পরামর্শ জায়গা থেকে একটু জানতে চাই, মানে এখন আসলে কি করণীয় যারা বাইরে বের হবেন বিশেষ করে? এই দোকানপাট, রাস্তাঘাট, বাস স্ট্যান্ড
সবকিছুর ব্যাপারে স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য সেবা 13টি নির্দেশনা আছে। সেই নির্দেশনাগুলো মেনে চলতে হবে, স্বাস্থ্যবিধিগুলো জনগণের মেনে চলতে হবে। এখানে সরকারের যেমন দায় দায়িত্ব আছে, আমি তো আগে বললাম জনগণেরও দায় দায়িত্ব আছে। আর এগুলো না মানলে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করতে পারে, বল প্রয়োগের অনেক কৌশল আছে, সেটা সরকার চিন্তা করবে। তবে আমি মনে করি যে জনগণের বুঝতে হবে যে এই লকডাউন কিন্তু চিকিৎসা না। লকডাউনটা একটা পন্থা যার মাধ্যমে এই ইনফেকশনটা একটু লেন্দি প্রসেসে নিয়ে যাওয়া যায়। যেহেতু এটা ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত এই সময়টা অতিক্রম করতে হবে। সেই সুযোগটা সরকার এই লকডাউন রুদ্ধ করা এবং জনগণের পরিবেশ কর্মপরিবেশ স্বাভাবিক করা, এটা একটা কৌশলের মাধ্যমে ব্যালেন্স হতে হবে। এবং আমি মনে করি যদি স্বাস্থ্যবিধি মেনে অফিস আদালত চলে, গাড়ি গণপরিবহন চলে, তাহলে আমার মনে হয় যে এই সংক্রমণ ছড়াবে না। সুতরাং এই জায়গাটা মানুষের সচেতন হতে হবে, তাহলে আমরা এই লম্বা সময়টা অতিক্রম করতে হবে। কারণ লকডাউন করা, শিথিল করা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে। এবং আমি মনে করি বিশ্বের উন্নত দেশের চেয়ে আমাদের দেশের সংক্রমণের হার কম, মৃত্যুর সংখ্যাও কম। আমরা অনেক ক্ষেত্রে সরকারকে সফল মনে করি এই কোভিড-19 নিয়ন্ত্রণে। সুতরাং সেই প্রেক্ষাপটে আমি মনে করি জনগণের সচেতন হতে হবে। জনগণের এই সতর্কতাটা, এটা যেহেতু একমাত্র অস্ত্র আমাদের, সেই জন্য চিকিৎসা যেহেতু স্পেসিফিক নাই, এই সতর্কতামূলক ব্যবস্থাটা যদি নির্দেশনা যদি মেনে চলে, খুব সিম্পল। আমাদের মাস্ক পরতে হবে সবাইকে, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে এবং ঘন ঘন হাত ধুতে হবে 20 মিনিট, এবং আমাদের অন্যান্য নির্দেশনা মেনে চলতে পারলে আমরা মনে হয় যে আমরা অর্থনৈতিক চাকা সচল থাকবে, আমরাও একটি সুস্থ কোভিড নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। আমরা আগামী দিনে সারা বিশ্ব যে পথে চলছে এই ভ্যাকসিন আবিষ্কার পর্যন্ত আমরা এগিয়ে যাব, সেই গন্তব্যস্থল আমাদের পরিষ্কার হবে এবং সুফল পাবো আমরা। আমরা আবার একটু যেতে চাই অধ্যাপক মোহাম্মদ আরাফাত, শুনতে পাচ্ছেন আপনি? জি, আমি শুনতে পাচ্ছি। জি জি, অধ্যাপক মোহাম্মদ আরাফাত, আমি জানতে চাই সেটা হচ্ছে যে মানে পরবর্তীতে যদি অবস্থা বেশ খারাপ হয়, যেটি আপনিও বলছিলেন, সবাই এক বাক্যে আসলে স্বীকার করছে যে যতটা ঝুঁকি নেওয়া হয়েছে আসলেই সংক্রমণ বাড়বে, সেটি একটি বড় ঝুঁকি, এবং বাস্তবতা আসলে যা জীবন জীবিকার স্বার্থেই এটি আসলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে। আমি একটু জানতে চাই যদি অবস্থা সামনের দিকে আরো খারাপ হয়, সেক্ষেত্রে প্রস্তুতিটুকু সরকারের কিংবা আমাদের যে চিকিৎসা ব্যবস্থা সেখানে দেখছেন কিনা, প্রস্তুতি কতটুকু আসলে? না, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি যেটা মনে করি পুরো বিষয়টা কিন্তু একটা পরিকল্পনার মধ্যে নিয়েই তারপর সরকার এগুচ্ছে। এই যে আপনার যে একটা ট্রায়াল করার জন্য যে এগুচ্ছে, যে 2 মাস ধরে আমরা বন্ধ ছিলাম, ইকোনমি স্থবির হয়ে আছে, আমাদের জিডিপি কিন্তু 15,000 crore টাকা অলরেডি নাই হয়ে গেছে, এবং এটা কিন্তু দিনে দিনে আরো কমছে। সো এখন যখন আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি একেবারেই স্থবির হয়ে এটা পুরো ধরেন একটা এমন একটা দিকে চলে যাবে, তখন কিন্তু আপনার স্বাস্থ্য ব্যবস্থার উপর এটার একটা ইম্প্যাক্ট পড়বে। আবার আপনি ইকোনমিক অ্যাক্টিভিটিকে যদি আবার চালাতে যে এটা খুলে দেন, তখন দেখা যাচ্ছে আপনার এই করোনার যে বেসিক এটা যে কন্টেজিয়াস, এটা যে মানে কমিউনিটি ট্রান্সমিশন এত বেশি হয়, যার ফলে স্বাস্থ্য ব্যবস্থা ঝুঁকির মধ্যে পড়ছে। এটা কিন্তু একটা ভয়াবহ রকমের কি বলবো, একটা সাংঘর্ষিক অবস্থান। আপনি একদিকে গেলে আরেকদিকে সমস্যা, অন্যদিকে গেলে আরেকদিকে সমস্যা। এখন এই ব্যালেন্স করাটা, মানে একটা ফাইন ব্যালেন্সটা যে কি হবে, এটার জন্য কিন্তু আসলে সত্যিকার অর্থে ওই ধরনের মানে কোনো দুনিয়া জোড়াতে কোনো বিশেষজ্ঞ আপনি পাবেন না। এটা কিন্তু আপনার ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়েই যে আপনাকে যে যার বাস্তবতায় সঠিক জিনিসটা কি এটা বুঝে এগুতে হবে। তো সেই অর্থে আমি যেটা মনে করি যে স্বাস্থ্যবিধিগুলি মানার কথা বলা আছে, এর মধ্যে আপনাকে একটা সিম্পল জিনিস বলি, এখানে গণমাধ্যমেরও একটা বড় দায়িত্ব আছে আমি মনে করি, এবং নেওয়া যেতে পারে, যেটা আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে দেখুন, যত স্বাস্থ্যবিধি মানার যে বিষয়গুলি বলা আছে, এর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস কম্পালসারি করা হয়েছে সরকারিভাবে, সেটি হচ্ছে মাস্ক পরা। এবং মাস্ক পরার যে বিষয়টা, এখানে আমি একটা তথ্য পেলাম, সেখানে WHO একটা তথ্য, সেখানে বলছে
যে দুজন ব্যক্তি যদি কন্ট্যাক্টে আসেন কাছাকাছি, সেক্ষেত্রে যদি ধরেন যিনি কোভিড ইনফেক্টেড উনি যদি মাস্ক না পরে থাকেন, অন্যজন যদি পরে থাকেন, তাহলে ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা 70%। আর যিনি কোভিড ইনফেক্টেড তিনি যদি মাস্ক পরে থাকেন আর অন্যজন যদি মাস্ক পরে না থাকেন, তাহলে তার ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা 5%। আর দুজনে যদি মাস্ক পরে থাকে তাহলে ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা 1.5%। কি ধরনের মাস্ক এটা, মানে আমরা যেসব মাস্ক ব্যবহার করি সেটিতে সম্ভব? হ্যাঁ, আপনার ইভেন সার্জিক্যাল মাস্ক যেগুলো আমরা ব্যবহার করছি, বা এখন দেখেন প্রথম দিকে মাস্কেরও কিন্তু একটা অভাব ছিল, হুট করে মাস্কের ডিমান্ড বাড়াতে দামও বাড়লো, কিন্তু এখন কিন্তু এই জিনিসগুলোর অভাব মোটামুটি চলে গেছে। এখন কিন্তু অনেক বেশি সাপ্লাই সাইডটা স্ট্রং হয়ে গেছে বাংলাদেশে এবং বিশ্বব্যাপী, কাজে মাস্কের যে অ্যাভেলেবিলিটিটা কিন্তু বেড়েছে। তো আমি যেটা মনে করি, এটাকে আবার গভর্নমেন্ট কিন্তু তার প্রজ্ঞাপনের যেটি বলেছে এটাকে কম্পালসারি কিন্তু করা হয়েছে। সো এটা যদি গণমাধ্যমে আমরা স্ক্রলের মাধ্যমে বিভিন্ন ভাবে বারেবার বলতে পারি যে আপনি গণপরিবহনে উঠতে পারবেন, 100 জন যেখানে উঠতো সেখানে 50 জন উঠতে পারবে, কিন্তু আপনার জন্য মাস্ক থাকাটা একেবারে কম্পালসারি। আপনি এটা না করলে আপনার উপরে আইনের প্রয়োগ করা হবে। এই বিষয়টুকু দিয়েও কিন্তু আমরা অনেকখানি এগোতে পারি। মানে জনসচেতনতা হওয়ার প্রয়োজন আছে। আমাদের এখানে সম্মানিত অন্যান্য বক্তারা বললেন, কিন্তু আমাদের অভিজ্ঞতা কি? আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে আমরা কোনোভাবেই কিন্তু মানে মানুষকে, একটা অংশের মানুষকে কোনোভাবে আমরা মানাতে পারিনি, এটা রিয়ালিটি। আবার আমি যেটি একটু ইন্টারাপ্ট করি, আমি একটু জানতে চাই সেটা হচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থার যে হাল আপনি দেখছেন এখন পর্যন্ত, বেসরকারি সরকার নির্ধারিত যে হাসপাতালগুলো, সেসব হাসপাতালে চিকিৎসা হচ্ছে, অভিযোগ আছে কম বেশি। দুই হচ্ছে যে বেসরকারি হাসপাতালগুলোকে খুব বেশি সম্পৃক্ত করা যায়নি, অনেক বেশি অভিযোগ, অনেক রোগী আসলে ফিরে যাচ্ছেন। গ্রাম উপজেলা শহরে যারা উপসর্গ নিয়ে ঘুরছেন তাদের চিকিৎসার অবস্থা আপনি নিজে অনুমান করতে পারেন। সব মিলিয়ে সামনের যে মানে চাপ আমরা অনুমান করছি, সেই চাপ মোকাবেলায় কি ধরনের স্বাস্থ্য ব্যবস্থা প্রস্তুতি দরকার? না, আমি এটা আমি মনে করি না যে এই যে আমরা যে ব্যবস্থার মাধ্যমে গ্র্যাজুয়াল প্রসেসে রিওপেন করতে যাচ্ছি তাতে যে অনেক বেশি চাপ বেড়েই যাবে, এটা আমি মনে করি না। নাও বাড়তে পারে, আবার বাড়তেও পারে, আমাকে দেখতে হবে। বাট এট দ্য সেম আমি যতটুকু মানে খবর নিয়ে জেনেছি যে পুরো বাংলাদেশ জুড়ে আপনার যতগুলি আপনার বেড আছে, মানে আইসোলেটেড করে আপনি রাখতে পারবেন, সেগুলো যথেষ্ট আছে এখন পর্যন্ত। কিন্তু যতই যথেষ্ট থাক, বাংলাদেশের যে টোটাল জনসংখ্যা, এটা যদি ধরেন অনেক বেশি ভাবে বেড়ে যায়, তাহলে একটা পর্যায়ে কিন্তু এটা এক্সস্ট হয়ে যাবে। কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন, আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা বা পৃথিবীর দুনিয়ার সকল দেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য, সেটি কিন্তু একটি সাধারণ অবস্থায় মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য, এই প্যান্ডেমিকের সিচুয়েশন স্বাস্থ্য দেওয়ার জন্য কোনো দেশে কোনো স্বাস্থ্য ব্যবস্থায় প্রস্তুত ছিল না। এবং এখন কি করতে হচ্ছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের ছিল, যে অবকাঠামো ছিল, যে ডাক্তাররা ছিলেন, স্বাস্থ্যকর্মীরা ছিলেন, সেগুলোকে কিন্তু কনভার্ট করে আপনার এই কোভিড চিকিৎসার জন্য দেওয়া হচ্ছে। নতুন একটা হসপিটাল কিন্তু পয়দা করা যাচ্ছে না 2-3 মাস, এটা সম্ভব না। কারণ একটা হসপিটাল মানে একটা ইটের দালান না, এখানে আরো অনেক বিষয় আছে। কাজে এক্সিস্টিং ফ্যাসিলিটিস গুলোকে কিন্তু কনভার্ট করার চেষ্টা করা হচ্ছে, এবং আরো যদি বেড়ে যায় সেক্ষেত্রে একটা সার্টেন লিমিট পর্যন্ত এক্সিস্টিং ফ্যাসিলিটি গুলোকে কনভার্ট করে একটা ফ্লেক্সিবল সিচুয়েশনে নিয়ে একটা আপনার ব্যবস্থা করে রাখা আছে এখন পর্যন্ত, ঠিক আছে। বাট যদি মানে আল্লাহ না করুক অনেক বেশি হারে যদি বাড়তে থাকে, তখন কিন্তু যে কোনো দেশের জন্য সমস্যা হবে। বাট আমি যেটা পার্সোনালি মনে করি সেটা হচ্ছে যে সেই কারণেই জনগণকে বারেবার বুঝাতে হবে এইটা অন্যের জন্য না, এটা সরকারি নির্দেশ মানার বিষয় না, আমার নিজের ভালোর জন্য, নিজের ইন্টারেস্টে, নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে আমার এই স্বাস্থ্যবিধিগুলি মানতে হবে। আমি নিজে যদি না মানি, না বুঝি, তাহলে কিন্তু অন্য কেউ আমাকে জোর করে বুঝাতে পারবে না। জি, আসবো আবার মোহাম্মদ আরাফাত। আমরা শুরু থেকে আসলে খুব বেশি পাইনি। আবুল খায়ের শুনতে পাচ্ছেন এখন? জি, শুনতে পাচ্ছি। জি, আবুল খায়ের, আপনি নিশ্চয়ই শুনছিলেন মোহাম্মদ আরাফাত বলছিলেন, আপনি আসলে কতটা সন্তুষ্ট এখনকার যে চিকিৎসা ব্যবস্থা আপনি দেখছেন, পর্যবেক্ষণ করছেন শুরু থেকে? দেখেন, আমাদের বর্তমানে আমাদের দেশে আমি একটু জানাতে চাই সেটি হচ্ছে যে এখন পর্যন্ত আমাদের 64 জেলা, এখন পর্যন্ত 49 জায়গায় আসলে টেস্ট ব্যবস্থা করা গেছে। আপনার আসলে কিছু করোনার চিকিৎসা হলো 80% চিকিৎসা বাসা থেকে এটা সম্ভব। এটা উপসর্গ ভিত্তিক চিকিৎসা, এটার কোনো আসলে এমনি কোনো চিকিৎসা নাই। এই করোনা ভাইরাসের চিকিৎসা যেটা আপনার আমেরিকার মতো আরো পারে নাই, হয়তো তারা এখন আবার ঘুরে দাঁড়াইছে। তার বাহিরে আমরা নয়, কিন্তু আমাদের দেশে যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটা এখন যে অবস্থা আছে, এই অবস্থা আমরা নিয়ন্ত্রণ করা এটা সম্ভব হবে। তবে এটা থাকতে হবে কি আপনার
প্রত্যেকটা জিনিসের একটা গাইডলাইন থাকতে হবে, প্রত্যেকটা জিনিসের নিয়ম নীতি থাকতে হবে। আমাদের মধ্যে যেমন আমাদের সবচেয়ে হলো আমাদের যারা পলিসি মেকার, এখানে তাদের ভিতরে আবার গন্ডগোল আছে। গন্ডগোল মানে কি, আপনার সরকারের একটা টেকনিক্যাল কমিটি আছে, টেকনিক্যাল কমিটি যে সিদ্ধান্ত দেয়, আবার মন্ত্রণালয়ের ওইটা আবার ওনারা তো নন মেডিকেল পার্সন, ওনারা আবার অনেক সময় ওটা মানতে চায় না। এখানে আবার একটু সমন্বয়ের অভাব আছে। কিন্তু সীমিত সম্পদ সুষ্ঠু বন্টনের মাধ্যমে যে কোনো বড় ধরনের পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব, যদি সেটা সমন্বয়ের মধ্যে কোনো ঘাটতি না থাকে। এখন আসেন আপনি আমাদের দেশে, আরাবত ভাই বলছেন যে আমাদের দেশে যে চিকিৎসা ব্যবস্থা, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা আগের থেকে অনেক ডেভেলপমেন্ট। যেটা মনে করেন আমেরিকা সিঙ্গাপুরে যে অপারেশন করা সম্ভব হয়নি তোফা তহরা, সেটা কিন্তু অপারেশন হয়েছে ঢাকা মেডিকেল কলেজে, এবং এটা সাকসেসফুল অপারেশন হয়েছে। তার মানে আমাদের দেশে চিকিৎসকরা, চিকিৎসা বিজ্ঞানের এখানে অভিজ্ঞ চিকিৎসক আছে এবং অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক আছে, যে চিকিৎসাটা যেই কারণে এটার উপসর্গ, সেই উপসর্গ ভিত্তিক যে বড় একটা টিম এখনো পর্যন্ত সেটা গড়ে তুলতে পারে নাই। এটা একটা বড় ধরনের একটা মেডিকেল টিম, আপনি টেকনিক্যাল কমিটি থাকবে, একটা থাকবে সার্জিক্যাল টিম, আরেকটা থাকবে মেডিসিনের টিম, আর সব ধরনের 4-5টা টিম, তারা এটা নিয়ন্ত্রণ করে চিকিৎসা ব্যবস্থা। তাদের গাইডলাইন অনুযায়ী দ্রুত বাস্তবায়ন করতে হবে। এখন সেখানে যদি আপনি বাস্তবায়ন করাতে যদি আপনি সমন্বয়ের অভাব দেখান, যে চিকিৎসা টেকনিক্যাল কমিটি দিল, আপনি ফালিয়ার একটা সিদ্ধান্ত মানলেন না, এইখানে চিকিৎসাকে বড় ধরনের সমস্যার সৃষ্টি হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর টাকা কোনো অভাব নাই, 2 হাতে উনি টাকা পয়সা দিচ্ছেন এবং যা চায় তাই দিচ্ছেন। এখন শুধু হলো আমাদের সমন্বয়, এখানে চিকিৎসা নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। আমি আবারও বলি, আমাদের আব্দুল্লাহ ভাইয়ের মতো লোক, বিশেষজ্ঞ চিকিৎসক, তারপরে ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল, তার মুজিবুর রহমান সাহেব, এরকম অনেক বড় বড় চিকিৎসক আছেন যারা এই টেকনিক্যাল কমিটিতে আছেন। তারা কি বলছেন, তাদের সাথে আমি কথা বলতেছি। তা বলছে, খায়ের আমাদের দেশের যেই উপসর্গ 80% লোক চিকিৎসা বাসা যায় সম্ভব, 20% চিকিৎসা শুধু হবে হাসপাতালে। 20% সেটি অবশ্যই সত্যিকার জায়গা যে এখন পর্যন্ত বাংলাদেশে আসলে মৃত্যুর হার 1.36%, আমেরিকায় 5.8, 5.8, এবং বিশ্বজুড়ে যদি বলি 6%-এর কিছু বেশি আসলে মৃত্যুর হার। সেই জায়গায় বাংলাদেশ একটু স্বস্তিকর জায়গায়। আমি একটু যেতে চাই আবারও ডাক্তার ফেরদৌস খন্দকার আপনার কাছে। আপনি নিশ্চয়ই শুনছিলেন, আমি যেই তথ্য পরিসংখ্যানটা দিচ্ছিলাম সেটি আবার একটু বলি। সেটি হচ্ছে যে আমেরিকায় সবচেয়ে বেশি আসলে সংক্রমণ, সেখানে মৃত্যুর হার হচ্ছে 5.8%। বিশ্বজুড়ে যদি বলি প্রায় 60 লাখ মানুষ আক্রান্ত, মৃত্যুর হার 3.5 লাখের বেশি মানুষ মারা গেছে। সেই জায়গায় আপনার মৃত্যুর হার হচ্ছে 6%-এর কিছু বেশি। বাংলাদেশে এখন পর্যন্ত যে তথ্যপত্র দেওয়া গেছে সেখানে 1.36। কতটা স্বস্তি সুযোগ আছে বাংলাদেশের? ধন্যবাদ। দেখুন, দুনিয়ার কোন স্বাস্থ্য ব্যবস্থাই আসলে এইরকম একটি মহামারীর জন্য প্রস্তুত ছিল না, নাই, এবং সামনেও থাকতে পারবে না। এইটাই স্বাভাবিক। একটাই নৌকাতে আপনি 10 জন মানুষ উঠতে পারেন, হঠাৎ করে 50 জন মানুষ নৌকায় উঠিয়ে দিলেন, কি হবে? নৌকা ডুবতে বাধ্য। এইটি আমাদের ক্যারেক্টারের ভিতর যতদিন আমরা আত্মস্থ করতে না পারবো, যেভাবে নিউজিল্যান্ড করেছে, যেভাবে তাইওয়ান করেছে, তারা ব্যক্তি হিসেবে এইটি প্রতিরোধ করেছে। তাদেরকে যা বলা হয়েছে ডে 1 থেকে তারা এটি ধরে নিয়েছে। তো যাই হোক, যা বলছিলাম যে স্বাস্থ্য ব্যবস্থা এটি ভাঙতে বাধ্য। তার মধ্যেও দেখুন, যারা আইসিইউ তে যাচ্ছে, যারা লাইফ সাপোর্টে যাচ্ছে, 10 জনের মধ্যে প্রায় 9 জনই কিন্তু মৃত্যুবরণ করছে। আপনি কোথায় আশাটুকু দেখবেন বলুন? বাংলাদেশের ক্ষেত্রে যে সমস্যাটি দেখতে পাচ্ছি আমি, যে প্রাইভেট যে ক্লিনিক গুলো আছে, তারা কখনো সরকারের কাছে দায়বদ্ধতার অংশ হিসেবে ছিল না। অর্থাৎ এদেরকে আমি যেটি শিখতে পেলাম এবার, যে আগামীতে প্রতি বছর একটি ছোট প্রণোদনা দিয়ে তাদেরকে একটি দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসতে হবে, যেন তারা প্রতি বছর একটা অডিটের মধ্যে দিয়ে যায়, লোকাল মানুষদের সার্ভের মধ্যে দিয়ে যায়, তাদের একটা এই দায়বদ্ধতার জায়গাটুকুতে আনতে হবে। হঠাৎ মহামারীর সময় চাইলেই কিন্তু আনা যাবে না। যার কারণে পুরো স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় পুরো প্রেসার পড়ে গেল। বেসরকারি প্রতিষ্ঠানগুলো বলছে কোভিড হাসপাতালে যাও, অথচ বহির্বিশ্বে, এই যে পশ্চিম বিশ্বতে, তারা সারা বছর এই দায়বদ্ধতার মধ্যে ছিল। সরকার প্রতিটি মাস, প্রতিটি বছর তাদেরকে প্রণোদনা দিয়ে বলেছে, তোমরা যাদের ইন্স্যুরেন্স নাই তাদেরকে আমার ডিসকাউন্টেড রেটে তুমি চিকিৎসা দিতে বাধ্য। যার কারণে হয়েছে, যখন প্রয়োজন হয়েছে সরকারের, একটি প্রজ্ঞাপন দিয়ে বলেছে, নাও ইউ ওয়ার্ক ফর মি, কোভিড নন কোভিড আই ডোন্ট কেয়ার,
80% বেড আমার কোভিড এর জন্য খালি করো। 1 সপ্তাহের মধ্যে তারা খালি করে দিয়েছে। যেই কারণে মহামারী আমাদের উপর দিয়ে গিয়েছে, কিন্তু একটা সহ্য ক্ষমতার ভেতরে ছিল। এরপরও আমরা, আপনারা নিউজে দেখেছেন, প্রায় শুনতে পাচ্ছিলাম যে শুক্রবারে শুনছি রবিবারের মধ্যে সাপ্লাই সব শেষ, একটি সার্জিক্যাল মাস্কও নেই। কি হলো তাহলে এই 2 দিনে? কিচ্ছু হয়নি। আমরা যারা প্রাইভেটলি চিকিৎসা করছিলাম, যারা ডেন্টিস্ট ছিল, যারা বিউটিশিয়ান ছিল, তাদের কাছে যত মাস্ক ছিল আমরা কালেক্ট করে লোকাল হাসপাতালে দিয়েছি, যে ঠিক আছে এইদিকে দেখি আরো 3 দিন বাড়ানো যায় কিনা। ততদিনে সরকারি সাপ্লাই একটু একটু করে ঢুকেছে। অর্থাৎ এইরকম মহামারীতে সরকার বা একটি নির্দিষ্ট বডির পক্ষে এইটি যুদ্ধ করা সম্ভব নয়। আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। জি, সবাইকে এগিয়ে আসতে হবে। মা ধন্যবাদ। বোনেরাও যদি আবার আসবো একেবারেই শেষ মুহূর্তে, আমরা একেবারেই শেষ পর্যায়ে একটু সবার কাছ থেকে নিতে চাই। অধ্যাপক মোহাম্মদ আরাফাত, আমরা একেবারেই শেষ পর্যায়ে, যেটি বলা হচ্ছে যে বাংলাদেশের জন্য আসলে বড় চ্যালেঞ্জ এখন সামনের সময়টা, আসলে শুরু থেকে বাংলাদেশের গণপরিবহনের কথাই বলি, আসলে খুব বেশি নিয়ন্ত্রণে রাখা যায়নি। আপনি ভাড়ার কথা বলেন, বাসে বাসে ধাক্কাধাক্কি, দুর্ঘটনা, পাল্লাপাল্লি সবকিছু মিলিয়ে এখন যেসব বিধিনিষেধ দেওয়া হয়েছে নিয়ন্ত্রণে রাখার জন্য, যেসব বিধিনিষেধ দেওয়া হয়েছে নিয়ন্ত্রণে রাখার জন্য কি করণীয়? আর হচ্ছে যে যেটি আসলে আপনার ডাক্তার ফেরদৌস খন্দকার বলছিলেন, বেসরকারি হাসপাতালগুলোকে একটু চিকিৎসা আওতার মধ্যে নিয়ে আসা, সেজন্য কি করণীয় দেখেন আপনি? মোহাম্মদ আরাফাত। আচ্ছা, আপনাকে তথ্য দিই। আপনাদের ধন্যবাদ। আপনাদের টেলিভিশনে আমি দেখলাম যে এখন পর্যন্ত সর্বমোট পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে 4358 জন, এবং ডিএমপিতেই শুধু আপনার 1530 জনের মতন, এবং মারা গেছে 15 জন। তো যারা ল এনফোর্সমেন্টটা করবে তাদেরই তো এই অবস্থা হয়ে যাচ্ছে। ল এনফোর্স করতে যে কিছু মানুষ কথা না শুনতে শুনতে, আপনি এনফোর্সটা করে আর কিভাবে করবেন? আপনি যদি কারফিউ দেন, 144 দিবেন, এগুলো তো অনেকেই আবার বলছে, আমি তো একটা সময় কারফিউ এর পক্ষে ছিলাম, আমি পার্সোনালি মনে করেছি কারফিউ দিয়ে দেওয়া উচিত, তারপরে ধরেন মানলো না, তখন কি করবেন? মানে আমি আসলে ওই অর্থে স্ট্রেট ফরওয়ার্ড কোনো সলিউশন দেখছি না। এখন আপনি দিয়ে দিলেন, এটা তো আদার, অনেকে বলে লিগাল এন্ড পলিটিক্যাল ইমপ্লিকেশন আছে। আমি যে জায়গাটাতে একটু আশাবাদী হতে চাই, যে আমরা একটা স্ট্যাটিস্টিক্স দেখলাম যে প্রথম 70 দিনে ইনফেক্টেড হওয়ার পর থেকে যে আমরা পরিসংখ্যানটা দেখলাম যে বাংলাদেশে যে মানে মৃত্যু সংখ্যা কম ছিল শুধুমাত্র 2টি দেশের, আর বাংলাদেশের সমান মৃত্যু সংখ্যা ছিল জার্মানির, আর বাকি সবগুলো দেশে বাংলাদেশের চেয়ে মৃত্যু সংখ্যা বেশি ছিল। এখন বাংলাদেশে করোনা উপসর্গ নিয়ে আবার অনেকে মারা গেছে, যেগুলো রিপোর্টেড হয়েছে, সেগুলো আপনারা খোঁজ নিয়ে দেখবেন। আমি এর মধ্যে 19টা কেস নিয়ে স্টাডি করেছি, যেগুলোর ফলো আপ নিউজটা আর হয়নি। সেগুলোর বেশিরভাগই কিন্তু পরবর্তীতে আপনার ডাবল চেক করে দেখা গেছে যখন করোনা আসলে ছিল না, কিন্তু সেগুলো আমি পার্সেন্টেজে যদি ধরি, তারপরেও যে টোটাল ডেথটা দাঁড়াচ্ছে সেটা ভেরি লো। তো সামহাও আমার মনে হয় আমাদের কিছু একটা ন্যাচারাল অ্যাডভান্টেজ মনে হয় আছে আমাদের। আর আপনি আগের প্রশ্নে একটু বলি, আমি মাননীয় ওই স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছ থেকে কিছুদিন আগে শুনছিলাম যে গোটা বাংলাদেশে সম্ভবত 30,000-এর মতন মানুষকে অ্যাকোমোডেট করার মতন, মানে আইসোলেটেড বেডে অ্যাকোমোডেট করার মতন ব্যবস্থাপনা এই মুহূর্তে আছে। তো আপনার যদি 2 লক্ষ মানুষ যদি আক্রান্ত হয়, কথার কথা 20% মানুষ ইউজুয়ালি হসপিটালাইজড হয়। তো সেই তুলনায় এখন পর্যন্ত আমাদের মানে যথেষ্ট ব্যবস্থা আছে আমি মনে করি। কিন্তু আবার যেটা বলছি যে সবচেয়ে বড় যেটা স্বাস্থ্যবিধি মানা, আক্রান্ত না হয়ে আপনার সাবধান থাকা, সতর্ক থাকা, এবং এইটা কিন্তু আলটিমেট সলিউশন ভ্যাকসিন, এবং সেটা কবে আসবে আমরা জানি না, 1.5 বছর 2 বছর। তার আগ পর্যন্ত আমরা যদি ধরেন দিনের পর দিন স্ট্রিক্ট লকডাউন, কারফিউ, 144 দিয়ে চলতে থাকি, কতদিন চলবো? হাউ লং? আমরা অবশ্যই স্বাভাবিক অবস্থায় যেতে চাই, সেজন্যই সামনের অবস্থাটা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেইখানে মানুষের সচেতনতা অনেক বেশি জরুরি। আমরা একেবারেই শেষ পর্যায়ে একেবারে সময় দিতে পারছেন, আমরা একটু সবচেয়ে কম সময় পেয়েছেন আসলে অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ। আমরা একেবারে আপনাকে দিয়ে শেষ করবো। যে প্রশ্নটি আসলে করেছিলাম, বেসরকারি হাসপাতালগুলোকে খুব বেশি সম্পৃক্ত করা যায়নি, সেই জায়গায় কি করার দেখেন অধ্যাপক আব্দুল আজিজ? সরকার কিন্তু 24 তারিখে, এই মাসে 24 তারিখে একটা অর্ডার দিয়েছে যে সারা দেশের সরকারি বেসরকারি হাসপাতাল কোভিড নন কোভিড চিকিৎসা করতে হবে সবাইকে। এই ক্ষেত্রে প্রাইভেট সরকারি হাসপাতালগুলোতে সম্ভব, ট্রায়াল সিস্টেম করে সেগুলো সম্ভব। বেসরকারি হাসপাতালের কিছু চ্যালেঞ্জ আছে, তাদের সীমাবদ্ধতা আছে, তাদের ম্যান পাওয়ার, তাদের সরকার যেহেতু সব চিকিৎসার দায় দায়িত্ব তাদের বেলায় বেসরকারি হাসপাতালে চিকিৎসা কি হবে, তাদের দায়বদ্ধতা থাকলেও
মনে হয় অধিদপ্তর তাদের সাথে বসা উচিত প্রতিষ্ঠানের মালিকদের সাথে। আমার মনে হয় তাহলে এটা অল্প সময়ের মধ্যে তারাও আমাদের চিকিৎসা সেবায় আসতে পারবে, যেহেতু প্রায় 65 চিকিৎসা সেবা কিন্তু প্রাইভেট সেক্টরতে হয়। এই মুহূর্তে আমাদের ঢাকা শহরে যে হাসপাতালগুলো আছে, কোভিড হাসপাতাল, সেখানে রোগী কিন্তু ভর্তি আর এমন আমরাও তো। জি, অনেক ধন্যবাদ। আসলে আমরা একেবারেই শেষ পর্যায়ে অনেক ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন যে আসলে যে কোনো উপায়ে আলোচনার মধ্য দিয়ে হলেও কিংবা অন্য কোনো উপায়ে বেসরকারি হাসপাতালগুলোকে সম্পৃক্ত করা উচিত। মোটামুটি আসলে এই ছিল, আমাদের হাতে একেবারেই সময় নেই। ধন্যবাদ দিতে হচ্ছে অধ্যাপক মোহাম্মদ আরাফাত, অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ, আবুল খায়ের এবং নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে ছিলেন ডাক্তার ফেরদৌস খন্দকার। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই রাতে নিউজরুম সংলাপের সময় দেওয়ার জন্য। দর্শক, সামনের সময় আসলে এই চ্যালেঞ্জের, বাংলাদেশে যদিও এখন পর্যন্ত 1.36% আসলে মৃত্যুর হার করোনা ভাইরাসে, তারপরেও আসলে সতর্ক সাবধান থাকার বিকল্প নেই, কারণ সামনের সময়টা ঝুঁকিপূর্ণ। যে যত বেশি সাবধান থাকবেন সময়টা ততটা স্বস্তির হবে। এই ছিল মোটামুটি নিউজরুম সংলাপ। দেখাবেন নিশ্চয়ই অন্য কোনো সময়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।